আচ্ছা, গতদিনের ক্লাসে কি করাইছিলাম মনে আছে? আতিয়া, আছেন না ঘুম? আচ্ছা, গতদিন করাইছিলাম কি ট্যাক্স অ্যানালাইসিস। এই যে ট্যাক্স অ্যানালাইসিস বিষয়টা কি ছিল মনে আছে? বা ওখানে ট্যাক্স অ্যানালাইজ করতে গেলে কি কি কনসিডার করতে হয়? আচ্ছা, দেখেন, ট্যাক্স অ্যানালাইসিস এর জন্য আমাদের হচ্ছে এভিডেন্সে একটা পেজ করা লাগবে। ঠিক আছে, যেটাকে বলা হয় ট্যাক্স অ্যানালাইসিস ফর্ম। এই ফর্মটা এটা হচ্ছে কত নম্বর পেজে, এক মিনিট। সিভিলিয়াম এ যদি দেখি, আচ্ছা সিভিলিয়ামেও আমার হচ্ছে 38 নম্বর পেজে ট্যাক্স অ্যানালাইসিস বলে একটা ফর্ম আছে। ফর্মটা এখান থেকে হয়তো বুঝতে কঠিন হবে, এই কারণে আমি আমার এভিডেন্সটা বের করছি। এভিডেন্সে দেখেন, প্রথমে আছে কি, এখানে লেখা আছে জব আছে আর ট্যাক্স আছে। তার মানে একটা জব করার সময় যেসব টাস্ক গুলো করতে হবে সেইগুলো। সো আমার এখানে জবটা কি আছে, অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এন্ড গাইডলাইন্স। আর প্রথম যেটা আছে এটা হচ্ছে আমার মূলত সিভিলিয়ান। প্রথমটা হচ্ছে কি সিভিলিয়ান কোড। আর আমার যে টাস্কটা করতে হবে সেই টাস্কের টাইটেলটা এখানে দেওয়া আছে। এখন আমার টাস্কের এলিমেন্ট কি, আমার কি কি কাজ করতে হবে, এইটা প্রপার আমার শেখার জন্য আমার কি করতে হবে, ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন শিখতে হবে, ওয়ার্ক উইথ ইমেজ শিখতে হবে, আইডেন্টিফাই ইমেজ স্ট্যান্ডার্ড, মানে ইমেজের যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেটা জানতে হবে, ক্রিয়েট বেসিক ডিজাইন। বেসিক ডিজাইন কোনগুলো, শেপ, লাইন নিয়ে যে কাজটা করতে হয় সেটাই বেসিক ডিজাইন। তারপর লাস্টে কি করতে হবে, যে এই গ্রাফিক ডিজাইনের যে কেরিয়ার আছে সেই কেরিয়ার সম্পর্কেও আমার জানতে হবে। সো এইগুলো হচ্ছে আমার কিসে গেল, এইটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য আমার এই পাঁচটা খুব সুন্দরভাবে জানা লাগবে। এখন এই পাঁচটা জানতে গেলে আমার কি কি করতে হবে, নলেজের মধ্যে আসতেছে আমার গ্রাফিক ডিজাইন কি, এটার ব্যবহার কি, বা এটা করতে গেলে কি কি সফটওয়্যার আছে, সেই সবগুলো কিন্তু আমার জানতে হচ্ছে। আর নলেজে কি থাকতেছে, সরি, স্কিলে থাকতেছে কি, মানে আমার ব্যবহারিক যেটা আছে, অর্থাৎ আমি যেটা হাতে কলমে শিখবো সেটাই। আর অ্যাটিটিউড কি, আমার হচ্ছে ওয়ার্ক প্লেসের কাজ করার জন্য যেসব সেফটি মেনটেন করতে হবে, যেমন হচ্ছে আমার টাইমলি, মানে টাইম থাকতে হবে, আমার যে আশেপাশে যারা থাকবে তাদের রেসপেক্ট দিতে হবে, মানে আমার সবার সাথে কমিউনিকেট করতে হবে, এটা মূলত অ্যাটিটিউডের মধ্যে আছে। আর নেক্সট আমি ওয়ার্ক উইথ ইমেজ, আমার যখন ইমেজ নিয়ে কাজ করব সেই সময় কি কি নলেজে থাকতে হবে, স্কিলে কি কি থাকতে হবে, এগুলো আমি পার্ট বাই পার্ট মানে এখানে লিখছি। সো আমার ট্যাক্স অ্যানালাইজ ফর্মটা পূরণ করার জন্য মাস্ট বি জানতে হবে যে আমার হচ্ছে ওই টাস্ক বা ওই কাজ বা ওই জবটা কমপ্লিট করতে গেলে আমার যেটুকু স্কিল দরকার, অর্থাৎ ব্যবহারিক যেটুকু জানতে হবে তার সাথে জানতে হবে থিওরিটিক্যাল। শুধু প্র্যাকটিক্যাল জানলে কিন্তু হয় না, প্র্যাকটিক্যাল জানার সাথেও থিওরিটিক্যাল জিনিসগুলো জানার দরকার আছে। আহ, আপনাদের মধ্যে কেউ যদি সায়েন্সের থাকেন, সেক্ষেত্রে কেমিস্ট্রি বলে একটা এসএসসি পর্যন্ত, সরি এসএসসিতেও আছে কেমিস্ট্রি ছিল বা সাধারণ বিজ্ঞান ছিল, সেখানে বিভিন্ন কেমিক্যালের রিয়াকশন হতো। এখন আমি যদি না জানি কোন কেমিক্যালের সাথে কোন কেমিক্যাল মিশাইলে এক্সপ্লোসিভ হবে বা আদার্স মানে রিয়াকশন হবে, এটা যদি না জানি, আমি শুধু জানি যে এইটা এইভাবে করতে হয়, প্র্যাকটিক্যালি জানি। এখন প্র্যাকটিক্যালি হয়তো বা পরিমাণ আমার বেশি করে দিছে, হয়তো আমি জানি আমার কাজ করতে, মানে 1 কেজি কোনো একটা কেমিক্যালের সাথে আমার রিয়াকশনের জন্য আমার কতটুকু কেমিক্যাল দিতে হবে সেটা আমি প্র্যাকটিস করতে শিখছি। এখন আমার এখানে 1 কেজির জায়গায় যদি 10 কেজি দেয়, সেক্ষেত্রে কি করব,
কিন্তু আমি যদি নলেজ হিসেবে আমি যদি রেশিওটা জানি, কত পার্সেন্ট কেমিক্যালের সাথে কত পার্সেন্ট আমার দিলে সেটা হচ্ছে ভালো রিয়াকশন করবে, তাহলে কিন্তু আমার ব্যবহারিক ক্ষেত্রটাও সুবিধা হবে। তেমন গ্রাফিকের ক্ষেত্রে টাইপোগ্রাফি, কালার সাইকোলজি, এগুলো যদি আমি ভালো করে জানি, তাহলে কি হবে, আমার কোনো ডিজাইন করতে গেলে আমি ইজিলি বুঝাইতে পারবো বা বলতে পারবো, হ্যাঁ এই কালারটার সাথে এই কালারটা যাবে, এই শেডটা যাবে। আর প্র্যাকটিক্যালি যখন আমি কালার অ্যাপ্লাই করব, তখন নতুন কোনো টপিক আসলে আমি কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবো না। সো বুঝতে পারছেন যে নলেজ এবং স্কিলের মধ্যে যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ একটা ছাড়া অন্যটা কখনো পরিপূর্ণতা পায় না। অর্থাৎ ঠিক আছে পায়ের জুতার মতন, আমার লাগবে হচ্ছে দুটাই। ঠিক আছে, এখন অ্যাটিটিউডটা কি আসতেছে, আমার পায়ের জুতা যাতে পারফেক্ট সাইজ না হয়, তাহলে কিন্তু আমরা সহজেই হেঁটে চলে বেড়াইতে পারবো না। ঠিক তেমন যদি আমার অ্যাটিটিউডটা ভালো না হয়, তাহলে নলেজ এবং স্কিল থাকলেও কোনো লাভ নাই, সেটা কোনো কাজে লাগবে না আমার অ্যাটিটিউডটা যদি খারাপ হয়। সো দিন শেষে কি করবে, তিনটা জিনিসই আমার লাগবে। এবং আমাদের এই যখন হচ্ছে আমরা আরপিএল দিব বা অ্যাসেসমেন্ট দিব বা নিব, আমার এই তিনটা জিনিস চেক করতে হবে। বুঝাইতে পারছি না? মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা, বুঝতে পারছি। গতদিন আমি যে ট্যাক্স অ্যানালাইসিস বুঝাইছিলাম, সেই ট্যাক্স অ্যানালাইসিস এর মধ্যে একটা ফর্ম ছিল, ফর্মটার নাম বলে ট্যাক্স অ্যানালাইসিস ফর্ম। অর্থাৎ মানে কিভাবে একটা টাস্ককে আমি মূল্যায়ন করব, সেই টাস্ক বা কাজকে কিভাবে মূল্যায়ন করতে হবে এবং সেই কাজটা সঠিকভাবে করার জন্য আমার কতটুকু নলেজের দরকার আছে, কতটুকু স্কিলের দরকার আছে, কতটুকু অ্যাটিটিউডের দরকার আছে, সেইটার একটা কমপ্লিট মানে লিখিত ডকুমেন্ট এই টাস্ক অ্যানালাইসিস ফর্মটা। এটা আপনাদের হচ্ছে সিভিলিয়াম এর 38 নম্বর পেজে আছে, এই যে ফরম্যাটটা। এইবার কি বুঝতে পারছেন? ওকে, এবার আজকের টপিকে আসি। আজকের টপিকে আছে কিউএএস। কিউএস আচ্ছা, কিউএএস কে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। এইটা কি? দেখেন, আমরা কোনো কাজ বা জব করার সময় আমার কিছু কিছু প্রবলেম হয়। প্রবলেম গুলো কম করার জন্য এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশন অর্জন করার জন্য যেসব কাজগুলো করতে হবে, সেইটাই মূলত কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে ডিটেলসে বর্ণনা করা আছে। যেমন এইখানে হচ্ছে যদি বলি ইংলিশে কোয়ালিটি অ্যাসুরেন্স, আচ্ছা, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কটা কি? ইট ইজ এ স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম অফ কোয়ালিটি, যেটা মানে একটা কোয়ালিটি যে স্ট্রাকচার টা আমার মেনটেন করার জন্য আমার কিছু কিছু কাজ করতে হবে, যাতে কোয়ালিটির কম্প্রোমাইজ না হয়। যেমন রান্না করার ক্ষেত্রে আমার 100% হাইজিন মেনটেন করতে হয়। আমি যদি হাইজিন মেনটেন না করি, আমার ফুডের ক্ষেত্রে যদি আমি সল্ট বেশি দিই, তাহলে কিন্তু সেই ফুডটা খাইলে কিন্তু হসপিটালে যাইতে হবে। সো আমার কি করতে হবে, যখন কুকিং করব, সো আমার হাইজিন মেনটেন করতে হবে, আমার পরিমাণ মতো সবকিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমার রান্নাটা করতে হবে। তেমন টিবেট সেক্টরে বা টিবেট ইনস্টিটিউশন গুলোতে যে হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, কারণ স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এই কারণে, যাতে ট্রেইনি বা যেসব ক্লায়েন্ট গুলো থাকবে তারা যেন 100% স্যাটিসফাইড হয়।
প্লাস তাদের আরেকটা কাজ করতে হবে, তারা যেন আজকে যদি আমার একটা ছোট জিনিস শেখায়, সেই জিনিসটার কিন্তু অনেক আপডেটেড ভার্সন আসছে, সেই আপডেটেড ভার্সন সম্পর্কেও আমার জানতে হবে এবং সেই আপডেটেড ভার্সনটাও শিখাইতে হবে। লাইক প্রথমে হচ্ছে CS6, মোটামুটি বাংলাদেশে যখন গ্রাফিক ডিজাইন শুরু হলো, ম্যাক্সিমাম মানুষ CS6 সফটওয়্যার ইউজ করে গ্রাফিক ডিজাইন শেখানো শুরু করলো। আর হচ্ছে ইসে স্টিল নাও, এখনো যদি আপনারা ইসে যান ফটো তোলার জন্য কোনো একটা স্টুডিওতে যান, সেখানে ফটো তোলার পরে ফটো যে এডিট করে কিন্তু ফটোশপ 7-এ। এটা কি সবাই খেয়াল করছেন? স্টুডিওর ফটোটা কোন সফটওয়্যার দিয়ে এডিট করে অ্যাডোবি জানেন? গিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম স্টুডিও ফটোশপ 7টা ইউজ করে। বা আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে ফটো এডিট ইন স্টুডিও, সার্চ দিলে দেখবেন যে 7টা চলে আসবে। কারণ কি? কারণ হচ্ছে দেখেন, যখন হচ্ছে বাংলাদেশে স্টুডিওটা ওপেন হয় প্রথম দিকে, তখন সেই সময় ফটোশপ 7টাই মোটামুটি ছিল এবং কেউ একজন ফটোশপ 7টা শিখছে, শেখার পর তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, দোকান চালাইতে একজন অ্যাসিস্ট্যান্টের দরকার, সেই অ্যাসিস্ট্যান্টটাও 7টা শেখাইছে। তারপর সে কি করছে, সে সেখান থেকে গিয়ে নতুন একটা দোকান খুলছে, খোলার পর সেও তার অ্যাসিস্ট্যান্টকে ফটোশপ 7 শিখাইছে। এইভাবে শেখাইতে শেখাইতে বাংলাদেশের সব জায়গায় না ফটোশপ 7টা অ্যাভেলেবেল হয়ে গেছে। স্টিল তারা কিন্তু মানে ম্যাক্সিমাম স্টুডিওর দোকানে যারা থাকে তারা কিন্তু হয়তো 3-4 পাস করে বা দেখে দেখে কাজ শিখছে, তাদের স্কিল আছে বাট নলেজ নাই, প্রপার নলেজ নাই। এই কারণে স্টিল নাও তারা ফটোশপ 7 দিয়ে কাজ চালায়, 7 দিয়েই ওরা যেভাবে কাজ করে এইটুকু শিওর আপনারাও সেইভাবে কাজ করতে পারবেন না 7 দিয়ে। কারণ কি 7-এর স্কিলটা তাদের অনেক বেশি আছে। কিন্তু আপনারা যেহেতু আপনাদের নলেজ আছে, স্কিল আছে, সো আপনারা এখন 24-এ শিখছেন, আপনাদের যাতে 26-27 আসে ভার্সন, সে সময় কাজ করতে সমস্যা হবে না ফটোশপে, আপনারা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবেন, আপনাদের মধ্যে অ্যাডজাস্টেবিলিটিটা চলে আসবে। কিন্তু যে নলেজ নাই, সে যেহেতু হচ্ছে 7টাই শিখে রাখছে, সে সারা জীবন ওই 7-এর মধ্যে কাজ করে যাইতে হবে। সে কখনো CS6 বা CS11 বা CS এগুলোতে আসবে না, সিসি ভার্সনেও সে কনভার্ট হইতে পারবে না, যতই ভালো ভালো আপডেট দিই। সো আমার ট্রেনিং প্রতিষ্ঠানগুলোতেও এইরকম, আমার হচ্ছে কোয়ালিটি ইন্স্যুরেন্স করার জন্য তাদের যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা এমনভাবে ডেভেলপ করতে হবে যেন সবসময় স্ট্যান্ডার্ড থাকে। স্ট্যান্ডার্ড বিষয়টা কি? যখন যে সফটওয়্যার নিয়ে কাজ হবে, সেই সফটওয়্যারের আপডেটেড ভার্সন নিয়ে শেখাইতে হবে। কারণ কি? সফটওয়্যার কখনো হচ্ছে ব্যাকডেটেড যাবে না। যেমন ফেসবুক, আপনারা যদি আগে 15-16 সালের দিকে বা 10-12 সালের দিকে যে ফেসবুকের UI/UX-টা পাইছেন, বর্তমানে কিন্তু 100% চেঞ্জ হয়ে গেছে, সেরকম আর নাই। সো কল্পনা করে দেখতে পারেন নেক্সট বছরগুলোতে আবার আপডেট হবে, আবার আপডেট হয়ে নতুন কিছু আসবে, কিন্তু কখনো পুরানোতে ফিরে যাবে না। সো কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কটা কি? সবসময় আপডেটেড জিনিস নিয়ে কাজ করা এবং স্ট্যান্ডার্ড মেনটেন করা। এর মেন হচ্ছে পয়েন্ট যদি বলি, তাহলে হচ্ছে মেন পয়েন্টের মধ্যে আসবে রিডিউস এরর, অর্থাৎ আমার যেসব ইরর গুলো আসে সেই ইরর গুলো কম করতে হবে। আজকে যদি আমার ইরর আসে 1%, সেইটা আমি সিস্টেম করে কিভাবে যেভাবে কম করে হয়তো 0.5-এ নিয়ে আসবো, আবার 0.5 যখন থাকবে তখন ওইটারে আরো কম করার ট্রাই করবো। তারপরে করতে হবে কি, ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমার কাস্টমার যেন সবসময় খুশি হয়, সেই কারণে আমার যে যে কাজ করতে হবে সেগুলো করার দরকার। ইনক্রিজ ইফিসিয়েন্সি, অর্থাৎ আমার হচ্ছে প্রোডাক্টের যদি এখন যদি আমার রেশিও, অর্থাৎ রেশিও যদি বলি, যেমন আজকে হচ্ছে আমার ব্যাচের অ্যাক্টিভ ইনকাম পার্সন আছে হয়তো 5 জন, আমার নেক্সট ব্যাচ যখন আসবে তখন আমার ট্রাই করতে হবে সেখানে যেন 7 থেকে 8 জন হচ্ছে ইনকাম অ্যাক্টিভ ইনকাম পার্সন বাইর হয়। বুঝাইতে পারছি? সো কোয়ালিটি অ্যাসুরেন্স ফর্মে কি হবে, ফ্রেমওয়ার্কে অল টাইম ইনক্রিজ হবে, কখনো মানে মানে কমে আসবে না, সবসময় বাড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, এর যে অবজেক্টিভ,
এর অবজেক্টিভ যদি বলতে পারি যে গ্রান্ট ফেয়ারনেসের গ্যারান্টি দিতে হবে। তারপর আছে ইনহ্যান্স রিকগনাইজেশন, ঠিক আছে। তারপর হচ্ছে এই অ্যাসেসমেন্ট, যেহেতু হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট নিয়েই মূলত আলোচনা করতেছি, সো আমার অ্যাসেসমেন্টটা কি করতে হবে, স্ট্যান্ডার্ড করতে হবে। স্ট্যান্ডার্ড বিষয়টা কি, আমার অ্যাসেসমেন্টের মানে বিষয়গুলো শুধু যাতে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাংলাদেশের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলে তো হবে না, মার্কেটটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এটা স্ট্যান্ডার্ডাইজ করে যাতে ওয়ার্ল্ডে আর ইন্ডাস্ট্রির সাথে যাতে আমরা একটা রিলেশন রাখতে পারি, অর্থাৎ ওয়ার্ল্ডের ইন্ডাস্ট্রি গুলো কেমন সার্টিফিকেট হলে তারা কেমন এমপ্লয়ি চায়, এমপ্লয়ীদের মানে লেভেল অনুযায়ী কেমন জব হয়, সেইটা যাতে আমরা কোয়ালিটিতে প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমাদের লেভেল 3 পাস করা স্টুডেন্ট আমাদের ইন্টারন্যাশনালি দেশ। এর স্ক্রিনে মনে হয় এইটুকুর মধ্যে আমি পাট পাট করে বলতেছি, কারণ এইখানটা তো একটু কঠিন ভাবে লেখা আছে, সো সেটা সহজভাবে একটু ট্রাই করতেছি বোঝানোর। আর আমাদের মূলত পড়তে হবে এইটুকু, এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের এইটুকুই পড়তে হবে, বুঝতে পারছেন? এইখানে হচ্ছে বলা আছে মূলত 1 2 3 4টা পয়েন্ট আছে। এই 4টা পয়েন্টের মধ্যে বলা আছে যেমন হচ্ছে কি করতে হবে, অ্যাসেসমেন্টে স্ট্যান্ডার্ড করতে হবে, তারপরে হচ্ছে সবকিছু মানে ইমপ্রুভমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ফেয়ারনেসটা গ্যারান্টি দিতে হবে। এইগুলো আছে সুন্দর করে আর সুন্দর ইংলিশে লিখছে, বুঝতে পারছেন? আমরা হচ্ছে এইটুকু পড়ে নিয়ে এইটার মধ্যে শুধুমাত্র মানে এই যে অবজেক্টিভ বলেন বা ফ্রেমওয়ার্কের যে মেজর অবজেক্টিভ এইটুকু ছাড়া আর আসে না, ঠিক আছে। আর এইটুকু অনেক কম আসে। এখন এই যে ফ্রেমওয়ার্কের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আরটিও আর একটা আরপিএল। এই দুইটা থেকে আবার কোশ্চেন আসে মোটামুটি ভালোই, আরটিও আর আরপিএল। আরটিওটা কই একটু বাইর করে নেই, আরটিওতে 27 পেজে আছে। আচ্ছা, আরটিও জিনিসটা কি? আরটিওটা মূলত কি রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, ঠিক আছে। এই রেজিস্ট্রেশনটা কে দেয় বলেন তো? রেজিস্ট্রেশনটা কে দেয় জানেন? আচ্ছা, আরটিও ইজ এ গভর্নমেন্ট অথরাইজ ডিবেট ইনস্টিটিউশন যা অ্যাফিলিয়েটেড উইথ এনএসডিএ। অর্থাৎ এখানে কিন্তু বিটিবি দেওয়া আছে, এটা হচ্ছে পুরানো বলে বিটিবি দেওয়া আছে। বর্তমানে কিন্তু আরটিও রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন সেটা হচ্ছে এনএসডি এর আন্ডারে, ঠিক আছে। সো ইট ইজ এ অর্গানাইজেশন অফ রেজিস্টার্ড এন্ড অ্যাফিলিয়েট উইথ এনএসডিএ হবে দ্যাট ক্যান ডেলিভার ন্যাশনালিটি, মানে ন্যাশনাল ভাবে যে সার্টিফিকেট গুলো দিবে সেটা ন্যাশনাল বা জাতীয় ভাবেই সবার কাছে মানে একটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, বুঝাইতে পারছি? আচ্ছা, এর হচ্ছে কোশ্চেন আসতে পারে আরটিও কি, এটা বেশিরভাগ প্র্যাকটিক্যালে আসে, ঠিক আছে। আপনি যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আসছেন এটা কি আরটিও প্রতিষ্ঠান না আরপিএল প্রতিষ্ঠান? এখন বলেন তো, আপনি যে প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্টটা দিতে যাবেন সেটা আরটিওর আন্ডারে যাবে না আরপিএল এর আন্ডারে? প্রতিষ্ঠানটা হচ্ছে আরটিও, মানে ওটা কিন্তু গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করা একটা ট্রেনিং সেন্টার, ঠিক আছে। বাট আপনারা হচ্ছে এক্সাম দিচ্ছেন হচ্ছে আরপিএল এ, আপনারা হচ্ছে ওখান থেকে ট্রেনিং না নিয়েই পরীক্ষা দিচ্ছেন, কারণ আপনারা হচ্ছে অভিজ্ঞ, বুঝাইতে পারছি? যদি শুনে আপনারা কি ধরনের পরীক্ষা দিতে আসছেন বা আপনাদের অ্যাসেসমেন্টটা কোন পদ্ধতিতে, তবে সেক্ষেত্রে হবে আরপিএল। আর যদি ট্রেনিং সেন্টারটার ক্ষেত্রে বলে আপনাদের ট্রেনিং সেন্টারটা কি, তখন বলবেন আরটিও, ঠিক আছে। এই আরটিও যে কি ফিচার আছে, মানে মেন যে ফিচার, সেই মেন ফিচারটা কি,
মেনটেন হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড ইন ট্রেনিং এডুকেশন, মানে টেকনিক্যাল এডুকেশনটা হাই কোয়ালিটি মেনটেন করে দেয় সেইটা বোঝাইছে। কারণ দেখেন যদি হচ্ছে এমনি যদি আরটিও নিবন্ধিত অর্থাৎ গভর্নমেন্ট নিবন্ধিত প্রতিষ্ঠান না হতো তাহলে কি করতো, হয়তো ফাঁকি টাকি দিতে পারতো, সমস্যা নেই, টাকা নিয়েছি স্টুডেন্টের কাছ থেকে, তারপরে বুজুম বাজুম পড়াইয়ে শেষ করে দিতে পারতো। কিন্তু যেহেতু এটা রেজিস্টার্ড একটা ট্রেনিং সেন্টার, তো রেজিস্ট্রেশন করার সময় তাদের কিছু কোয়ালিটি বা মানে কোয়ালিটি বলতে আমরা হচ্ছে এই কোয়ালিটি স্ট্যান্ডার্ডে চলি, আমাদের হচ্ছে এইগুলো শেখানো হয় এবং দিন শেষে আপনাদের সেইটুকু শেখাইতে তারা বাধ্য থাকবে। নেক্সট হচ্ছে এরা হচ্ছে সার্টিফিকেট দিতে পারবে, ঠিক আছে। আরটিও মূলত কি করতে পারবে, সার্টিফিকেট দিতে পারবে। যেহেতু এটা গভর্নমেন্ট নিবন্ধিত প্রতিষ্ঠান, সো তাদের যে শেখানো পদ্ধতি বলেন, সিলেবাস বলেন, সেগুলোকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ সিলেবাস, তারা অ্যাপ্রুভ সিলেবাসে করাই বলে তারা যে সার্টিফিকেটটা দিবে সেটা গভর্নমেন্টের আন্ডারেও দিতে পারে অথবা প্রাইভেট ভাবেও দিতে পারবে, সমস্যা নাই, ঠিক আছে। কারণ কি ওই সার্টিফিকেটটা যেসব ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি অ্যাকসেপ্ট করবে। ইন্ডাস্ট্রি অ্যাকসেপ্ট যদি না করতো তাহলে সেটা আরটিও হতো না। তারা অলরেডি বলে দিয়েছে যে ইন্ডাস্ট্রির যেসব চাহিদা আছে সেগুলো আমরা পূরণ করে আমাদের স্টুডেন্টের আমরা ট্রেনিং প্রোভাইড করছি। এই কারণে তাদের সার্টিফিকেটটা কি হবে, ওয়ার্ল্ড ওয়াইড মানে ভ্যালু থাকবে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে আরটিওর কি ফিচার। ওকে, তারপরে আমি যদি বেনিফিটে আসি তাহলে বেনিফিটটা কি, বেনিফিটটা হচ্ছে স্কিল ইনহ্যান্স বা আপডেট স্কিল। তার মানে কি করব, আমরা আরটিওতে কোনো ট্রেনিং নিলে আমাদের কি হবে, আমাদের যেটুকু জানতাম তার চেয়েও কি আমার নলেজ এবং স্কিল বাড়বে। এটা হচ্ছে আপডেট স্কিল বা ইনহ্যান্স স্কিল, ঠিক আছে, মানে আপডেট হচ্ছে। তারপরে আছে কি এমপ্লয়ি পারফরমেন্স। পারফরমেন্স দেখেন আজকে হয়তো আপনি শুধুমাত্র এক্সেলে কাজ করেন, এখন একটা আরটিওতে আপনি যদি ট্রেনিং নেন, এক্সেল মাইক্রোসফট এক্সেল হয়তো আপনি 5টা ফর্মুলা নিয়ে কাজ করেন, আপনি নতুন নতুন ফর্মুলা শিখতে পারবেন। শিখতে পারলে কি হবে, সেই ফর্মুলাগুলো আপনার জবের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। সো তার মানে কি আপনার পারফরমেন্স বৃদ্ধি পাইছে। সেটাই দ্বিতীয় পয়েন্টে বলা আছে এমপ্লয়ি জি মুখস্থ মানে কি, আপনি যদি বোঝেন তাহলে আপনি কি লিখতে পারবেন না। আপনার কোশ্চেনে আসলো যে আরটিওর বেনিফিট গুলো কি, মানে আরটিও যে ট্রেনিং করলে সেখানে বেনিফিট কি পাওয়া যাবে। সো আপনি ইজিলি বলতে পারবেন, আপনি যেহেতু জানেন সো বলতে পারবেন যে হ্যাঁ স্কিল বাড়বে, এমপ্লয়ি পারফরমেন্স বাড়বে। তারপরে কি হবে, তারপর হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কি কেউ বলতে পারবেন? আচ্ছা, আপনি ট্রেনিং নিতে গেলে কি আপনার কাছে একটা অ্যামাউন্ট দিয়ে কি ট্রেনিংটা নিতে হচ্ছে না? আচ্ছা, এখন সেই অ্যামাউন্টটা খরচ করার পরে আপনি যদি কিছুই না শেখেন তাহলে কি টাকাটা কোথায় গেল, পানিতে গেল। আর আপনি যদি শিখে আসেন, শিখে আসলে কি হবে, আপনার সেই শেখাটা দিয়ে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। তার মানে আপনি হয়তো 5,000 টাকা দিয়ে কোনো কোর্সে ভর্তি হয়েছেন, সেখান থেকে আপনার স্কিলটা বাড়ানোর পরে আপনি ইনকাম করতেছেন 10,000 15,000 পার মান্থ। তার মানে আপনি যে টাকাটা খরচ করছেন তার থেকে কি বেশি পাচ্ছেন, রিটার্ন পাচ্ছেন। আচ্ছা, আর এই 3টা পয়েন্ট সেখানে দেওয়া আছে। এগুলো ছাড়াও আরো কি লিখতে পারেন, আরটিও থাকলে আপনার হচ্ছে লার্নিং কালচারটা বাড়বে। লার্নিং কালচারটা কেমন, যেমন দেখেন আপনারা যদি লেভেল 3 পরীক্ষাটা না দিতেন, অ্যাসেসমেন্ট না দিতেন, তাহলে কি আপনার মাথায় আসতো যে সিবিটিএফ দেব। তার মানে কি আপনি 3 পাস করছেন বলে এখন সিবিটিএফ এর দিকে আগাইছেন। তার মানে কি আপনার হচ্ছে যে লার্নিং সেটা কি আরো ইনক্রিজ হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে, আপনি যখন হচ্ছে 3 পাস করছেন আপনার মনে আছে সিবিটি এর পরে হয়তো আপনি গ্রাফিক্যাল লেভেল 4 বা 5 এক্সাম দিবেন, অ্যাসেসমেন্ট দিবেন।
তার মানে কি সেই লেভেল 4 বা 5 দেওয়ার জন্য আপনার কি করতে হবে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আরো বেশি জানতে হবে, নলেজ বাড়াইতে হবে, স্কিল বাড়াইতে হবে। সো আপনার কি হচ্ছে, দিন শেষে আপনার যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু হায়ারের দিকে যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আরপিএল আসি। আরপিএল এর হচ্ছে ফুল মিনিং কি, এটা আসে। আরপিএল এর ফুল মিনিং হচ্ছে রিকগনাইজেশন অফ প্রিয়র লার্নিং। ঠিক আছে? রিকগনাইজেশন অফ প্রিয়র লার্নিং শব্দটার যদি বাংলা বলতে যাই তবে এইরকম যে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই কিন্তু আপনি কাজ জানেন, আপনি ভালো করে কাজ করতে পারেন কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নাই। ঠিক আছে? তার মানে এটাকে বলা হয় কারিগরি দক্ষতা। আপনার কারিগরি দক্ষতা আছে কিন্তু আপনার কোনো আহ, মানে কি যে আপনার কোনো সার্টিফিকেট নাই। এটা হচ্ছে আহ, আপনি ওই সেক্টরে না ইনফর্মাল শ্রমিক হিসেবে কাজ করতেছেন। ইনফর্মাল শ্রমিকটা কারা? যারা কাজ জানে কিন্তু যাদের সার্টিফিকেট নাই, এটা হচ্ছে ইনফর্মাল শ্রমিক। এই ইনফর্মাল শ্রমিক গুলো যখন আরপিএল এ পরীক্ষা দিয়ে বা অ্যাসেসমেন্ট নিয়ে যখন মানে সার্টিফিকেট অর্জন করবে তখন সেটা হচ্ছে ফর্মাল শ্রমিক বা ফর্মাল ওয়ার্ক ফোর্সে সে চলে আসতেছে। সো বাংলাদেশে অনেক শ্রমিক আছে যাদের কোনো সার্টিফিকেট নাই কিন্তু তারা হয়তো 10 বছর 20 বছর ধরে কাজ করতেই আছে। তাদের যদি কোনো একটা সার্টিফিকেট থাকতো তাহলে হয়তো সেই সার্টিফিকেট দিয়ে তারা প্রমোশন পাইতে পারতো। এই কারণে যাতে তাদের প্রমোশন হয় এবং সামনের দিকে আগাইতে পারে, এই কারণে গভর্নমেন্ট কি করলো, আরপিএল মেথডটা নিয়ে আসলো বাংলাদেশে। এই আরপিএল এ সে আছে অ্যাসেসমেন্ট দেবে, দেওয়ার পর সে একটা সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেট তার অফিসকে জমা দিয়ে সে আছে প্রমোশন পাবে। এইটাই মূলত আরপিএল এর সিস্টেম। বুঝতে পারছেন? আচ্ছা, আরপিএল এর এটা কত 29 নাম্বারের দিকে আছে। 29 29 না 30 নাম্বার পেজে আছে। রিকগনাইজেশন অফ প্রিয়র লার্নিং, আরপিএল। ঠিক আছে? এবার আরপিএল এর বেনিফিটটা কি দেখেন, এইখানে বলা আছে স্টুডেন্ট ক্যান ফিনিশ দেয়ার কোর্সেস আর্লিয়ার। দেখেন, আপনার একটা কোনো কোর্স শেষ করতে আপনি যদি আছে আরটিওতে একটা কোর্স করেন, হয়তো আপনার 6 বছরের কোর্স, সরি 6 মাসের কোর্স আছে, আবার 1 বছরের কোর্স আছে। আপনি 6 মাসের একটা কোর্সে ভর্তি হলেন, হওয়ার পরে সেখানে প্রতিদিন যে সিলেবাসটা দেয় সেই সিলেবাস অনুযায়ী ক্লাস করতেছেন এবং আপনি এক্সট্রা কিছু মানে কাজ করলেন। এক্সট্রা কিছু কাজ করার ফলে কি হলো, আপনার লার্নিং এক্সপিরিয়েন্সটা আরো বেশি বৃদ্ধি পেল। তাহলে কি করতে পারছেন, আপনি 6 মাসের আগে আরপিএল এ মানে বসে আপনি সেই সার্টিফিকেটটা কিন্তু অর্জন করতে পারতেছেন। আপনি যদি 6 মাসের কোর্সটা 3 মাসের মধ্যে শেষ করতে পারেন তাহলে কি একটা 3 মাস পরে আপনি একটা পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে আপনি একটা সার্টিফিকেট অর্জন করলেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি 3 মাস পরে কিন্তু জব পাচ্ছেন। আর 6 মাস পর্যন্ত আপনার ওয়েট করা লাগতেছে না। সো আপনাকে টাইম কি বেঁচে যাচ্ছে। সেটাই বলছে স্টুডেন্ট ক্যান ফিনিশ দেয়ার কোর্সেস আর্লিয়ার, স্টাডি লোড অ্যান্ড কস্ট আর রিডিউস। দেখেন, আপনি 6 মাসের একটা কোর্স করতে গেলে আপনি সেই কোর্সটা করার জন্য সেখানে থাকতে হচ্ছে, খাইতে হচ্ছে, আপনার আদার্স কোনো ইনকাম নাই। কিন্তু আপনি আরপিএল এ পরীক্ষা দিয়ে আপনি একটা অ্যাসেসমেন্টের সার্টিফিকেট অর্জন করলেন, সেই সার্টিফিকেট দিয়ে আপনি একটা জব শুরু করলেন। এখন সেই জব দিয়ে আপনি কি ইজিলি টাকা ইনকাম করতে পারছেন এবং তাই খরচ করলেন। তাহলে কি আপনি যে 6 মাস যে কাজ ছাড়া, টাকা ছাড়া যে বসে বসে যে পকেটের টাকা খরচ করা কি এখানে লাগতেছে? সো আপনার এখানে হচ্ছে একটা সহজে লিখতে পারেন, সেভ টাইম এন্ড মানি বাই অ্যাভয়েডিং আননেসেসারি ট্রেনিং। এটা লিখতে পারেন, এটা হচ্ছে বেনিফিট অফ আরপিএল এ আসবে। ঠিক আছে? তারপর আমরা যেহেতু রিয়েল ওয়ার্ল্ডে এক্সপিরিয়েন্স আছে, সো আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আমরা এবং আপনার প্রিভিয়াস লার্নিং দিয়ে আপনি খুব সহজে একটা সার্টিফিকেট পাচ্ছেন। এইগুলোই মূলত এইখানে লেখা, একটু ভালো করে সুন্দর করে লেখা আছে। বুঝাইতে পারছি?
এটা কি বুঝতে পারছেন? সো বেনিফিট অফ আরপিএল আসলে কি আপনারা লিখতে পারবেন 3-4টা লাইন আপনাদের মতন করে? ওকে, তারপরে আছে কি ইম্পর্টেন্স অফ আরপিএল। তাহলে কি আরপিএল এর গুরুত্ব কি, মানে কেন আরপিএল দরকার? আরটিও তো আছে, আরটিও আছে, আমরা সার্টিফিকেট দিচ্ছে, আরপিএল ও সার্টিফিকেট দিচ্ছে। আরপিএল না থাকলে কোনো সমস্যা ছিল? বলেন কি সমস্যা ছিল, একটা দুটো বলেন। আরপিএল না থাকলে সবচেয়ে মেজর যে সমস্যাটা ছিল, সেই মেজর সমস্যাটা হচ্ছে আপনি কাজ জানা থাকলেও সেই কাজের সার্টিফিকেটের জন্য হয়তো আমরা 3 মাস বা 6 মাসের এক্সট্রা ট্রেনিং করা লাগবে। আর সেই ট্রেনিং করা মানে কিছু মানে টাইমও নষ্ট করা, কিছু টাকাও নষ্ট করা। কারণ কি আপনি সেই কাজগুলো অলরেডি জানেন, সেইটা শুধুমাত্র মানে ওইখানে কি সার্টিফিকেটের জন্য নিয়ে আমরা রিভাইজ দিতে হচ্ছে, যা কোনো কাজের না। সেই টাইমটুকু হয়তো আমরা একটা সার্টিফিকেট থাকলে আপনি রিয়েল ওয়ার্ল্ডে কিছু টাকা ইনকাম করতে পারতেন। ঠিক আছে, এইটাই মূলত হচ্ছে ইম্পর্টেন্ট। মেন হচ্ছে আরপিএল এর ইম্পর্টেন্টটা কি, টাইম এবং মানি সেভ করবে। ঠিক আছে, আর আপনারা যেহেতু সৃজনশীল পরীক্ষা দিয়ে আসছেন, সো 1 লাইন থেকে কেমন 4 লাইন বানাইতে হয় সেটা খুব ভালোভাবে জানেন। বুঝতে পারছেন? সমস্যা নাই, ইংলিশে লিখলেন, সময় কম লাগবে, টাকা কম লাগবে, দ্রুত কাজ করতে পারবো, সার্টিফিকেট থাকলে দ্রুত প্রমোশন পাবো। 4টা পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন আরপিএল এর ক্ষেত্রে মেন বিষয়টা হচ্ছে এভিডেন্স, যেটা আরটিওতে নাই। আরটিওতে গেছেন, আপনি শিখতে গেছেন, শেখানোর পরে পরীক্ষা নিচ্ছে বা অ্যাসেসমেন্ট নিচ্ছে, তারপর আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কিন্তু আরপিএল এর ক্ষেত্রে আপনি যখন পরীক্ষায় বসবেন বা অ্যাসেসমেন্টে বসবেন, সেই অ্যাসেসর বা ট্রেনিং প্রতিষ্ঠান কিভাবে জানবে যে আপনি কাজ জানেন প্রিভিয়াস? সো আরপিএল এ অ্যাপ্লাই করার জন্য স্টুডেন্টের কিছু জিনিস মানে বা কিছু ডকুমেন্ট বা এভিডেন্স প্রোভাইড করতে হয়, যেগুলোকে সাপোর্টিং ডকুমেন্ট বলে। ঠিক আছে, আর আরপিএল এর ক্ষেত্রে আমরা যেসব ডকুমেন্ট গুলো দেখাইতে হবে পরীক্ষা বসার আগে, সেটাকে সাপোর্টিং ডকুমেন্ট বলে। সো পরীক্ষার আগে কি করতে পারে আরটিও বা প্রতিষ্ঠান, আপনার ইন্টারভিউ নিতে পারে বা প্রফেশনাল কনভারসেশনের মাধ্যমে সে জানাটাই করবে আপনি আদৌ কাজগুলো পারেন কিনা, আপনি কাজগুলো করতে পারেন কিনা। ঠিক আছে, দ্বিতীয়ত কি, আপনার যে কাজ যদি পারেন, সো আপনার পোর্টফোলিও দেখতে চাইবে, যে আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনে আছেন, আপনার গ্রাফিকের আপনি কাজ করলে আপনার তো পোর্টফোলিও ভালো থাকবে। সো আপনার পোর্টফোলিও দেখলেও সে বুঝতে পারবে যে আপনি কাজ পারেন না, কাজ পারেন না। সো আমার কি আসতেছে, সে পোর্টফোলিও দেখাইতে হচ্ছে বা সেই ইন্টারভিউ নিচ্ছে। আবার এমন কাজ করতে পারে, আমরা প্রতিষ্ঠানে একটা ছোট কাজ দিতে পারে, আচ্ছা ঠিক আছে আপনি তো আরপিএল এ বসবেন, আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন বা আপনি হচ্ছে এই কাজটা করে দেন, সে ছোট কাজ দিতে পারবে। ঠিক আছে, এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি টাস্ক। ঠিক আছে, নেক্সট দিতে পারবে কি, আপনি যেখানে জব করেন বা আমরা যে সুপারভাইজার আছে তার কাছে অথরাইজ লেটার নিতে পারে বা কাজের অভিজ্ঞতা সনদপত্র চাইতে পারে। বা আপনার ওয়ার্ক প্লেস, আপনি যেখানে কাজ করেন সেখানে গিয়ে আপনাকে অবজারভেশন করতে পারে এবং আপনাকে কিছু কোশ্চেন করে সে ধারণা নিতে পারে আপনি কাজ পারেন কি কাজ পারেন না। এইগুলো হচ্ছে এভিডেন্স, আরপিএল এর এভিডেন্স। এবং ওয়ার্ক প্লেস অবজারভেশন এবং কোশ্চেনিংটা কখন করে, আপনি যখন অ্যাসেসমেন্টে বসবেন সেই সময় কিন্তু এই কোশ্চেনটা করে। আপনারা হচ্ছে একটা ল্যাপটপ ডেস্কটপ দিবে, দেওয়ার পরে একটা কোনো কাজ দিবে যেটাকে জব বলা হয়, সেটা দেওয়ার পরে আপনাকে অবজার্ভ করবে, কোশ্চেন করবে, করেই তারা হচ্ছে লাস্ট পর্যন্ত ডিসাইড করবে আপনি হচ্ছে ওইটার কম্পিটেন্ট না নট ইয়েট। এইখানে সুন্দর করে এই পয়েন্ট গুলো দেওয়া আছে।
আরপিএল এর বেনিফিট কি? তাহলে ইন্টারভিউ আছে, অবজারভেশন এন্ড কোশ্চেন ইন ইনক্লুড ওয়ার্ক প্লেস ভিজিট, ঠিক আছে, তারপর পোর্টফোলিও অফ ওয়ার্ক, তারপর সাপ্লিমেন্টারি অ্যাসেসমেন্ট টাস্ক, এসবগুলো আছে। বুঝতে পারছেন এগুলো? আচ্ছা, এর সাথে আরেকটা হচ্ছে রিলেশন আছে, ওয়ার্ক প্লেসের একটা রিলেশন আছে। লাস্ট আচ্ছা, এর সাথে আছে কি ওয়ার্ক প্লেস ইস্যু, ঠিক আছে। ওয়ার্ক প্লেস ইস্যুটা কি বলতে পারবেন? আপনার কর্মক্ষেত্রে কাজ করার সময় যেসব প্রবলেম গুলো হবে সেইগুলো তো মূলত হচ্ছে ওয়ার্ক প্লেস ইস্যু, ঠিক আছে। আর এইখানে বলা আছে আমাদের যেহেতু হচ্ছে কাজ করছি কোথায়, টিবেট সেক্টরে, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন, এই সেক্টরে যেহেতু কাজ করছি, এই সেক্টরে যেসব ইস্যুগুলো আমাদের মানে যেসব ইস্যুগুলোর সম্মুখীন হতে হয় এবং সেই সব ইস্যুগুলো থেকে কিভাবে বাইর হব, সেই সব গুলো এইখানটাই মোটামুটি ভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন ওয়ার্ক প্লেস ইস্যুর মধ্যে কি আছে, আমাদের যে কোনো একটা কাজ করতে গেলে সেই কাজটার জন্য আমাদের কলিগদের সাথে একটা কোলাবোরেশন করতে হয়। কোলাবোরেশন ছাড়া কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হয় না। তারপরে কি করতে হয়, আমাদের ইনফরমেশন এবং আইডিয়া শেয়ার করতে হয়। তারপরে কি করতে হবে, আমার কলিগদের কাছ থেকে বা আমার ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজের ফিডব্যাক নিতে হবে, ঠিক আছে। এইগুলোই মূলত আছে আমার ওয়ার্ক প্লেসের মেন ইস্যু। তারপর হচ্ছে অ্যাট্রাকটিভ ক্লায়েন্ট ফর সাপোজ, মানে এখন দেখেন আমার ইস্যুগুলো দেখেন, আমি যদি সহজে বুঝাই, আমি একটা জায়গায় গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করতেছি, ঠিক আছে। এখন আমার কাছে অনেকগুলো হয়তো লোগো মকআপ আছে বা আদার্স অনেক ফাইল আছে। এখন আমি যদি আমার কলিগের সাথে সেগুলো শেয়ার না করি, এখন আমার কলিগকে যদি সে কোনো একটা লোগো দিলে তার সাথে তার কাছে কোনো লোগো মকআপ নাই, সে কি করবে, ইন্টারনেট থেকে বা অল্টারনেটিভ সোর্স থেকে সেইটা ডাউনলোড করে ইউজ করবে। এক্ষেত্রে কি হবে, তার কিন্তু কিছু সময়ের অপচয় হচ্ছে। বাট আপনি যদি আমরা রিসোর্সটা তার সাথে শেয়ার করেন, তাহলে সেই সময়ের মধ্যে সে হয়তো ওই কাজটা কমপ্লিট করে নতুন আর একটা কাজ করতে পারবে। সো আমার অফিসে আমার কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে কি হচ্ছে, আমার ইনফরমেশন গুলো বা আমার ফাইল গুলো শেয়ার করার পরে কিছু টাইমে অপচয় কম হচ্ছে। বুঝতে পারছেন? এইটাই মূলত ওয়ার্ক প্লেস ইস্যুর মধ্যে এই সমস্যাগুলো হয়, এবং আমরা আমাদের কলিগদের সাথে সাধারণত কোলাবোরেশন করতে চাই না। আমরা ভাবি কি, যেহেতু আছে আমি জানি কাজটা আমি সুন্দর করে দিই, দিয়ে আমি বসের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট শুনবো, হয়তো দিন শেষে আমাদের প্রমোশন পাবো। আমাদের কিন্তু মেন্টালিটি অনেকটা এই টাইপ থাকে।
এক্ষেত্রে অফিসের প্রোডাক্টিভিটি অনেকটা কমে যায়। আমার ক্লায়েন্ট কোনো একটা কাজ দিলে সেই কাজের 100% হয়তো স্যাটিসফ্যাকশন সে পাবে না। কারণ কি, আমার সেই কাজটা করতে গেলে হয়তো কিছু নতুন ইনফরমেশন বা কিছু রিসোর্সের দরকার ছিল, যা আমার কলিগদের কাছে আছে, আমার কাছে নাই। আমার কলিগরা যদি সেইগুলো আমাদের সাথে শেয়ার করতো, তাহলে হয়তো ওই কাজটা আমি খুব ইজিলি আমার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারতাম এবং ক্লায়েন্ট 100% হ্যাপি হতো। বুঝতে পারছেন? ওয়ার্ক প্লেস ইস্যু গুলো কি? আচ্ছা, ওয়ার্ক প্লেস ইস্যুর মধ্যে মেন একটা বিষয় এখানে লেখা আছে প্ল্যানিং দিয়ে, ঠিক আছে? আহ, এইখানটায় দেখেন, প্রথম আমরা টাইম ম্যানেজমেন্ট স্কিল জানি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল নিয়ে। টাইম ম্যানেজমেন্ট স্কিলটা কি? আহ, আমার যেসব সারাদিন যেসব কাজ করতে হয় সেই কাজগুলো যদি আমরা একটা টাইম মেনটেন করে করি, তাহলে কি হবে, আমার প্রোডাক্ট কোয়ালিটিও অনেক বেশি বাড়বে এবং আমার সময় নষ্ট হবে কম। আমি আহ, উদাহরণ দিয়ে যদি বলি, আমি হচ্ছে রাত্রে মনে করেন প্রত্যেকদিন হচ্ছে ডিজাইন শুরু করে রাত 10টা থেকে 12টা পর্যন্ত আমি প্র্যাকটিস করি। এখন 10টার সময় যদি আমি 5 মিনিট যদি চিন্তা করেন আমি ফেসবুকে বসি, ফেসবুকের কয়েকটা রিলস দেখে তারপরে কাজ শুরু করি, তাহলে কি হবে, আমার ওই 5 মিনিট রিলস দেখা চক্করে দেখা গেলো 11টার সময় মনে পড়লো আমার তো এই কাজটা করতে হবে। আমার টাইম ম্যানেজমেন্ট স্কিল ভালো না। হ্যাঁ, আমার হচ্ছে ফেসবুকে রিলস বা নিউজ দেখা জরুরি। সেইটার মানে আমার আউট অফ ওয়ার্ল্ড কি ঘটছে বা কিভাবে ঘটছে সেইগুলো যেমন আমার জানতে হবে, সেইগুলো জানার জন্য কি করতে হবে, আমার জানার জন্য আমার মানে সময়টা একটা একটা নির্দিষ্ট অংশে ভাগ করে নিতে হবে আমার টাইমটার, এবং সঠিকভাবে যদি আমি টাইমটা ইউজ করতে পারি, তাহলে কিন্তু 24 ঘন্টা খুব কম সময় না। এবং 24 ঘন্টা এমন একটা সময়, 8 ঘন্টা আমি যদি কোথাও জব করি বা ডিউটি করি, বাকি থাকতেছে কয় ঘন্টা? 16 ঘন্টা আমার কাছে থাকতেছে। সো 16 ঘন্টা যদি আমি প্রপার ইউজ করতে পারি, সো আমার এক্সট্রা ইনকাম করা কঠিন কোনো কাজ না। আমাদের দিন শেষে মোটামুটি টাইম যেমন গুরুত্ব দিতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে শিখতে হবে। এর জন্য সুন্দর একটা বই আছে, দেখে ডাউনলোড করা যায় কিনা। জি, করছেন? কি কি শিখছেন বলেন? বলেন। আবার পড়বেন। আর সমস্যা হচ্ছে কি, আমরা গরিব তো, সো পিডিএফই ভালো। দেখেন টাইম, পিডিএফ আরো সুন্দর ছিল, তাই দেখি তো আরো সুন্দর পিডিএফ পাই কিনা। এই বইটা অনেক একটা গুরুত্বপূর্ণ বই। ইদানিং ডাউনলোড করা অপশনও চোখে দেখতেছি না। এইটা মনে হয় আগের কাছে সুন্দর। এই দেখেন টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আহ,
প্রথম যেখানে আছে, প্রথমটা কি আছে? আকাঙ্ক্ষা, সিদ্ধান্ত, সংকল্প আর শৃঙ্খলা। তাহলে এই 4টা জিনিস কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? এই 4টা জিনিস। আচ্ছা, একটা আউট অফ সিলেবাস কোশ্চেন করি। আউট অফ সিলেবাস কোশ্চেন তার মানে